আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, চ্যাপ্টার 2, হাইড্রোকার্বন ও তাদের শ্রেণীবিভাগ। তো হাইড্রোকার্বন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তো আমি মিনিমাম আলোচনাটা করে নিচ্ছি। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন, এই দুইটা অধাতুর সমন্বয়ে গঠিত যৌগ। খুব সংক্ষেপে বললে, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে সকল যৌগ জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো পূরণ করে সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলি। আর জৈব যৌগের সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে হাইড্রোকার্বন থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে গঠিত হাইড্রোকার্বন এবং তার উপজাত সমূহকে জৈব যৌগ বলে। তবে অবশ্যই সেই জৈব যৌগের বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। তো কার্বন এবং হাইড্রোজেন মিলে CH4 তৈরি করতে পারে, C2H6 তৈরি করতে পারে, C3H8 তৈরি করতে পারে, এরকম অসংখ্য যৌগ তৈরি করতে পারে। তো এটা হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনগুলো ক্ষেত্রে আমরা তিনটি ধরন দেখে থাকি: অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো এই তিনটির মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে অ্যালকেন এবং তার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ কার্বনের সংখ্যার চেয়ে হাইড্রোজেন হবে দ্বিগুণের চেয়ে 2 বেশি। যেমন আমরা মিথেন লিখেছি CH4, C2H6 হচ্ছে ইথেন। তো এইভাবে অন্যান্য যত অ্যালকেন রয়েছে সবগুলি সাধারণ সংকেত এটি ফলো করবে। ঠিক আছে, দেখো এখানে কার্বনের সংখ্যার চেয়ে হাইড্রোজেন হচ্ছে দ্বিগুণের চেয়েও 2 বেশি, একইভাবে এখানেও তাই। তো অনেকে আমরা CH4 এইভাবে ভাববো না যে কার্বনের চেয়ে হাইড্রোজেন 4 গুণ হবে, এরকম না। বিষয়টি হচ্ছে এই সাধারণ সংকেতটাকে ফলো করবে। তো অনেকেই ইন্টারমিডিয়েটে তোমরা জৈব যৌগকে অত গুরুত্ব দেওনি, তাদের জন্য একটু সমস্যা বটা হবে। তবে নিয়মিত আমার লেকচারগুলি দেখলে আশা করি সেই সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তো হাইড্রোকার্বন ও শ্রেণীবিভাগ যদি আমি করতে চাই, তাহলে প্রথমেই শ্রেণীবিভাগের মধ্যে আমাদের আসবে অ্যালকেন, আসবে অ্যালকিন এবং অ্যালকাইন। তো এই 3 ধরনের সাধারণ সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বন আমরা পেয়ে থাকি। অ্যালকেনের জন্য হচ্ছে CnH2n+2, অ্যালকিনের জন্য হচ্ছে CnH2n এবং অ্যালকাইনের জন্য হচ্ছে CnH2n-2। তো আমরা সিরিয়ালে প্রথমে এই অ্যালকেন সম্পর্কে জানবো এবং এর প্রস্তুতি কীভাবে হতে পারে সেটি দেখার চেষ্টা করব। তো হাইড্রোকার্বন ও তাদের শ্রেণীবিভাগের মধ্যে প্রথমেই রয়েছে অ্যালকেন এবং অ্যালকেন সমূহের সাধারণ প্রস্তুত প্রণালী যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমেই দেখছি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের হাইড্রোজিনেশন দ্বারা। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, খেয়াল করে আমি এখানে লিখেছিলাম, আমরা ভালো করে বুঝিনি। এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটির মধ্যে এই অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত এবং বাকি যে দুটি রয়েছে এই দুটি হচ্ছে অসম্পৃক্ত। হোয়াট ইজ সম্পৃক্ত বা স্যাচুরেটেড? সম্পৃক্ত বলতে আমরা বুঝবো যে কার্বন এবং কার্বনের মধ্যে কেবল সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না। সিঙ্গেল বন্ড থাকলে সম্পৃক্ত, আর যদি সিঙ্গেল বন্ড না থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাকে আমরা বলবো অসম্পৃক্ত। যেমন এখানে অ্যালকিন অসম্পৃক্ত, অ্যালকাইন অসম্পৃক্ত। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত বুঝতে পারলাম, আবার অসম্পৃক্ত বুঝতে পারলাম। আর যেগুলোতে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে সেখানে বুঝতে হবে যে ডাবল বন্ডের মধ্যে একটি সিগমা বন্ধন আর বাকিটি হচ্ছে পাই বন্ধন, যেহেতু বন্ধন দুইটা। একইভাবে ট্রিপল বন্ডের মধ্যে একটি হচ্ছে সিগমা বন্ধন আর বাকি দুটি হচ্ছে পাই বন্ধন। সুতরাং বোঝা গেল, যখন কার্বন এবং কার্বনের মধ্যে বন্ধন হবে তখন অবশ্যই সিগমা বন্ধন থাকতেই হবে, কারণ এখানে সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ধন। আর যদি একাধিক বন্ধন থাকে তাহলে একাধিক যতটি বন্ধন হবে ততটি হবে পাই বন্ধন। তো এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জানলাম। এখন হচ্ছে হাইড্রোজিনেশন দ্বারা। হোয়াট ইজ হাইড্রোজিনেশন? হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেনকে যুক্ত করা, হাইড্রোজেনকে যুক্ত করা। যেমন আমরা একটা অসম্পৃক্ত যদি CH2 ডাবল বন্ড CH2 হয়, যেমন এটি একটি অ্যালকিন। অ্যালকিনে আমরা যদি হাইড্রোজেনকে যুক্ত করি, হাইড্রোজেন কীভাবে যুক্ত হবে? অণু হিসেবে যুক্ত হবে, কিন্তু এখানে যখন সে বিক্রিয়া অংশ নেবে তখন সে তো পরমাণুতে বিভক্তই হয়ে যাবে, এটা আমাদের জানাই আছে সবার। তো এখানে হাইড্রোজেন অণু একটি প্রভাবকের উপস্থিতিতে হয়তো যুক্ত হবে। এই যুক্ত হওয়াটাকেই আমরা বলবো হাইড্রোজিনেশন।
খেয়াল রাখতে হবে হাইড্রোজিনেশন। তাহলে এই দুইটা হাইড্রোজেন, এই দুইটা অসম্পৃক্ত কার্বন যে রয়েছে সেই দুইটা কার্বনের সাথে যুক্ত হবে। চলো কীভাবে যুক্ত হয় দেখি আমরা। তো এখানে হাইড্রোজেনেশন মাধ্যমে যদি যুক্ত হয় তো 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন অথবা অ্যালকাইন, আমি বলেছিলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে অ্যালকিনকেও বোঝাতে পারি, অ্যালকাইনকেও বোঝাতে পারি, এবং হাইড্রোজেনের মিশ্রণকে নিকেল প্রভাবকের উপর দিয়ে চালনা করলে অ্যালকিন বা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় এবং হয়ে অ্যালকেন উৎপন্ন করে। অ্যালকেন মানে আমরা সবাই জানি অ্যালকেন হচ্ছে প্যারাফিন, নিরাসক্ত। তো এই অ্যালকেন নিরাসক্ত সেই যৌগটিকে তৈরি করে। তো সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বুঝতে চাই, দেখো অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করছি, অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত। তো এই বিক্রিয়াটা কিন্তু এটাকেও সাপোর্ট করে যে একটি অ্যালকেন যৌগকে কিভাবে আমি অ্যালকেনে পরিণত করতে পারবো, অথবা একটি অসম্পৃক্ত যৌগকে কিভাবে সম্পৃক্ত যৌগে পরিণত করতে পারবো। দেখো অ্যালকিন, এখানে একটি সাধারণ সংকেত দিয়ে ডাবল বন্ডকে বোঝানো হয়েছে যে অ্যালকিন যোগ হাইড্রোজেন, হাইড্রোজেন সংযোজন করব আমরা একটি প্রভাবকের উপস্থিতিতে, যার নাম হচ্ছে নিকেল, তাপমাত্রা হচ্ছে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমরা বলেছিলাম হাইড্রোজেনেশন হলে কি হয়, এখানে দুটি হাইড্রোজেন পরমাণু দুটি কার্বন, যেই দুটি কার্বনে অসম্পৃক্ততা রয়েছে সেই দুটি কার্বনে গিয়ে যুক্ত হয়ে যাবে। তো দুইটা হাইড্রোজেন যদি দুইটা কার্বনে যুক্ত হয় তাহলে এই কার্বনে একটি হাইড্রোজেন যুক্ত হলে এটি হয়ে যাবে CH2 আর এটি হয়ে যাবে CH3। এবং তার সাথে অবশ্যই মনে রাখা দরকার, যখন হাইড্রোজেনেশন বা কোনো সংযোজন বিক্রিয়া হয়, সংযোজন আমরা সবাই জানি কেবলমাত্র যুক্ত হবে, কেউ সেখান থেকে অপসারিত হয়ে যাবে না বা পুনর্বিন্যস্ত হবে না, কিছুই হবে না, সংযোজন বিক্রিয়া। তো এই দুইটা হাইড্রোজেন এই দুইটা কার্বনে যখন সংযোজিত হবে, এই অসম্পৃক্ত দুইটা কার্বনের মধ্যকার পাইবন্ধনটি ভেঙে যাবে। এই পাইবন্ধনটি ভেঙে যাবে বলেই দুটি হাইড্রোজেন দুটি কার্বনে যুক্ত হওয়ার সুযোগ পাবে। যদি এখানে এই বন্ধনটি ভেঙে না যায় তাহলে কি ঘটতে পারে দেখো, যদি এমন হয় যে RCH ডাবল বন্ড CH2, তো এটার সাথে আমি কি করব, আরও দুইটা হাইড্রোজেনকে যুক্ত করব, কিন্তু এই বন্ধনকে আমি ভাঙবো না, তাহলে কি হবে CH2 ডাবল বন্ড CH3, তাই হবে না যদি হাইড্রোজেনকে আমরা কেবল যুক্ত করি। কিন্তু এখানে দেখো একটি কার্বনের আমরা জানি তার চতুর্যোজী ধর্ম রয়েছে, তার যোজনী সবসময় 4 হবে, তার 4টি হাত সবসময় পূরণ হবে, এর চেয়ে বেশিও না এর চেয়ে কমও না, সাধারণ অবস্থায় নিরপেক্ষ অবস্থা যখন সে থাকবে। তো এই কার্বনের জন্য হাত কয়টি হয়ে গেছে দেখো, যোজনী 1 2 3 এবং দুইটি হাইড্রোজেন যুক্ত আছে 2 5টি হয়ে যায়। একইভাবে এই কার্বনের জন্য কিন্তু 3 আর 2 5টি হাত হয়ে যায় বা যোজনী হয়ে যায়, যেটি কখনোই সম্ভব নয়। এই জন্য আমরা খেয়াল রাখবো যখন সংযোজন হবে তখন অবশ্যই পাই বন্ধনটি ভেঙে যাবে, অর্থাৎ একটি বন্ধন কমে যাবে। তো এটা শর্টকাট এভাবে মনে রাখতে পারো, যুক্ত হলে বন্ধন সংখ্যা কমে যায়। যদি কোনো যৌগ অসম্পৃক্ত যৌগের সাথে কোনো বিকারক এসে যুক্ত হয় বা কোনো হাইড্রোজেন বা কোনো প্লাস মাইনাস যে কোনো বিকারক এসে যুক্ত হয়, যুক্ত হলেই বন্ধন সংখ্যা কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যুক্ত হয়েছে এবং এইখানের বন্ধন সংখ্যা একটি কমে গিয়ে এটি অ্যালকেনে পরিণত হয়েছে। খুব সিম্পল। তো এটি একটি সাধারণ সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে আর হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল আমরা জানি হোয়াট ইজ অ্যালকাইল। অ্যালকাইল হচ্ছে একটি অ্যালকেন থেকে হাইড্রোজেন সরিয়ে নেওয়ার পরে যা থাকে সেটাই হচ্ছে অ্যালকাইল। ধরো এই যে RH, এটি একটি অ্যালকেন, এটি অ্যালকেন। তো অ্যালকেন থেকে যদি আমি হাইড্রোজেনটাকে সরিয়ে নিই তাহলে যা থাকবে এই যে R বন্ড, এটি হচ্ছে অ্যালকাইল। কেমন? এই অ্যালকাইল এই আর যে কত কার্বনের তা কিন্তু নির্দিষ্ট করে কখনোই বলা যায় না, কারণ এটি জাস্ট একটি সাধারণ প্রতীক, যেখানে কার্বনের সংখ্যা 1টা 2টা 3টা যে কোনো কয়টা হতে পারে। তো এখানে আমরা সেই সাধারণ সংকেতটাকে কেবল নিয়েছি এবং এখানে পরে উদাহরণ দেওয়া হয়েছে যে প্রোপিন যেহেতু 3টা কার্বন এবং একটা দ্বিবন্ধন রয়েছে তাই এর নাম প্রোপিন 1 বা প্রোপিন, যার সাথে হাইড্রোজেন সংযোজিত হয়েছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং দুটি হাইড্রোজেন এই দুটি কার্বনে যুক্ত হয়ে অ্যালকেন বা প্রোপেন তৈরি করেছে। পরীক্ষা আসতে পারে যে প্রোপিন থেকে প্রোপেন অথবা অ্যালকেন তৈরির সাধারণ পদ্ধতি বা একটা সাধারণ বিক্রিয়া লেখো, তো এটা লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি উদাহরণ আমরা দেখব, এখানে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরির। দেখো একইভাবে অ্যালকাইন এটি একটি ত্রিবন্ধনের যৌগ, এখানে 2 মোল হাইড্রোজেন প্রয়োজন হচ্ছে। একটু খেয়াল করবা, এখানে দেখো আমরা এখানে হাইড্রোজেন সংযোজন করেছিলাম 1 মোল। 1 মোল মানে এর আগে তো একটা 1 আছে, তাই না? 1 মোল হাইড্রোজেন সংযোজন করেছি একটি পাইবন্ধনকে ভাঙার জন্য।
কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে যেহেতু পাই বন্ধন দুটি থাকে, তাই এটিকে দূর করার জন্য আমার 2 মোল হাইড্রোজেন প্রয়োজন হবে। তো 2 মোল হাইড্রোজেন যখন সংযোজিত হবে একই প্রভাবক এবং তাপমাত্রাতে, তখন এই 2 মোল মানে কিন্তু 4টি হাইড্রোজেনকে বোঝায়। 4 পরমাণু হাইড্রোজেন, যেহেতু 1 মোল হাইড্রোজেন অণুর মধ্যে 2টি পরমাণু থাকে, তাই 2 মোল হাইড্রোজেনের মধ্যে 4টি হাইড্রোজেন পরমাণু থাকবে, যার 2টি এই কার্বনের সাথে যুক্ত হবে এবং বাকি 2টি এই কার্বনের সাথে যুক্ত হবে। আমি আবারও বলছি, দেখো, সুনির্দিষ্ট যেই কার্বন দুইটার মধ্যে অসম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ ত্রিবন্ধন বা দ্বিবন্ধন রয়েছে, তার মধ্যেই সব সময় এই হাইড্রোজেন বা কোনো সংযোজন বিকারক গিয়ে যুক্ত হবে। এই কার্বনের সাথে কিন্তু কখনোই যুক্ত হবে না, কারণ এই কার্বনে কোনো অসম্পৃক্ততা নেই। ঠিক আছে, এই কার্বনটা তো সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত। তো এইভাবে 2 মোল হাইড্রোজেন যখন যুক্ত হবে, তার মানে 4টি হাইড্রোজেনের 2টি এখানে এবং এটি 2টি এখানে যুক্ত হবে, এবং বন্ধন সংখ্যা কয়টা কমে যাবে? 2টা কমে যাবে। আমি একটু আগেই উল্লেখ করেছি যে 1 মোল হাইড্রোজেন যুক্ত হয় একটি পাই বন্ধনকে ভাঙলে পরে। তাহলে এখানে যদি 2টি পাই বন্ধন ভাঙে, তাহলে 2টি মোল হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে CH2 তৈরি করবে এবং এখানে CH3 তৈরি করবে। দেখো, তাই হয়েছে। এটির নাম হচ্ছে প্রোপেন। তো এটিও আমরা দেখতে পেলাম যে অসম্পৃক্ত যৌগ থেকে একটি সম্পৃক্ত যৌগ আমরা প্রস্তুত করতে পারলাম। তারপরে আরও একটি উদাহরণ রয়েছে, দেখো, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ দ্বারা। তো জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে অথবা সোডিয়াম অ্যালকোহলের মিশ্রণ দ্বারা উত্তপ্ত জাইম্যান হাইড্রোজেন। তো এখানে এই যে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক এর সংযোগে যে জাইম্যান হাইড্রোজেনটা তৈরি হবে, দেখো, এই দুইটার সংযোগের কারণে কি তৈরি হবে? জাইম্যান হাইড্রোজেন তৈরি হবে। এই জাইম্যান হাইড্রোজেনটি অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় একটি বিজারক। ঠিক আছে, বিজারক কী করে? বিজারণ করে, অন্যকে বিজারিত করে আর নিজে জারিত হয়ে যায়। তো এখানে যে জাইম্যান হাইড্রোজেনটা তৈরি হবে, সেই জাইম্যান হাইড্রোজেন কিন্তু এখানে এক্সকে এখান থেকে সরিয়ে দিয়ে একটি হাইড্রোজেন এই আর এর সাথে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করবে। এই যে অ্যালকেন তৈরি করেছে। ঠিক আছে, তো এটা অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয়, যে আমরা এখানে দেখিয়েছি প্রতীক হিসেবে। এখানে দেখো, ইথাইল আয়োডাইড এর সাথে জাইম্যান হাইড্রোজেন যখন সংযোজিত হবে বা বিজারণ ঘটবে, বিজারণ ঘটলে পরে এখানে ইথেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি উদাহরণ আমরা দেখব। দেখো, যে গ্রিগনাট বিকারক আর আর্দ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা জানি গ্রিগনাট বিকারক বলা, তাই না? তো গ্রিগনাট বিকারক কোনটা? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট, এটা ডিটেলস আরও পরবর্তী চ্যাপ্টারে আমরা পাবো। এটি অত্যন্ত শক্তিশালী একটি বিকারক, যা দ্বারা অনেক ধরনের যৌগকে সংশ্লেষণ করা যায়। তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যে অ্যালকাইল, সেখানে আমরা মিথাইল ব্যবহার করতে পারি, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটিও একটি গ্রিগনাট বিকারকের সুনির্দিষ্ট উদাহরণ। তো এখানে বলেছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলে। গ্রিগনাট বিকারক সমূহ পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হতে পারে। তো পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ, তার মানে এই গ্রিগনাট বিকারকটা পানির সাথে যুক্ত হবে। পানির সাথে যুক্ত হলেও আমরা কি তৈরি করে ফেলতে পারি? অ্যালকেন তৈরি করে ফেলতে পারি। খেয়াল করো, এই যে অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করলে এই যে গ্রিগনাট বিকারক তৈরি হয়ে গেল। তো গ্রিগনাট বিকারক থেকে আমরা কি করব? পানির সাথে যুক্ত করব। আর্দ্র বিশ্লেষণের কারণে এখানে কি তৈরি হয়ে যাবে? RH বা অ্যালকেন তৈরি হয়ে যাবে। এগুলোর কৌশল সামনে রয়েছে, আমরা পাবো অ্যালকাইল হ্যালাইড চ্যাপ্টারে। এখানে জাস্ট আমরা প্রস্তুতি দেখতেছি। এই জন্য ইথাইল ব্রোমাইডও একইভাবে শুষ্ক ইথার উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে আগে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি করবে, যেটি পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে ইথেনে পরিণত হবে। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা বিক্রিয়া দেখব, যে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি? উডস বিক্রিয়া সম্পর্কে আমরা জেনেছি যে শুষ্ক ইথারের উপস্থিতিতে 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে এবং তাতে অ্যালকেন তৈরি হবে। তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটা আরেকটি অ্যালকাইল হ্যালাইড। 2 মোল অ্যালকাইল হ্যালাইড এখানে প্রয়োজন হবে। যে 2 অণু অ্যালকাইল হ্যালাইড, 2 অণু অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন হচ্ছে, এবং ধাতব সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া করবে তখন এখানে আমরা 2 মোল সোডিয়ামকে যুক্ত করব, এবং অবশ্যই পানির অনুপস্থিতিতে হইতে হবে, তাই শুষ্ক ইথার। এই দুইটা যখন যুক্ত হবে তখন আমরা কি পেয়ে যাব? অ্যালকেন পেয়ে যাব, এবং সোডিয়াম হ্যালাইড উপজাত হিসেবে এখানে পাওয়া যাবে। তো সুনির্দিষ্ট উদাহরণ হিসেবে আমরা যদি দেখি মিথাইল ব্রোমাইড যোগ সোডিয়াম, একইভাবে মিথাইল ব্রোমাইডকে আমরা এখানে একটু ঘুরিয়ে লিখেছি যাতে আমাদের এই বক্স করে এই সোডিয়াম ব্রোমাইড যেখান থেকে আলাদা হয়ে যাবে সেটি সহজেই বোঝা যায়।
তো এটা এর থেকে আমরা কি পেলাম, এই মিথাইল আর মিথাইল যুক্ত হয়ে ইথেন তৈরি করলো। এটিও আমার কিন্তু অ্যালকেন তৈরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই উডস বিক্রিয়া দিয়ে কিন্তু সাধারণত কেবলমাত্র জোড় সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা যায়, বেজোড় সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা যায় না। তো এখানে লাস্ট একটি আমরা উদাহরণ দেখব যেখানে অ্যালকেন তৈরি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা। আচ্ছা, ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিল গ্রুপটা বের হয়ে যাবে বা অপসারিত হয়ে যাবে বা ত্যাগ হয়ে যাবে। ডিকার্বক্সিলেশন বা বাংলায় যদি আমরা বলি কার্বক্সি ত্যাজন বিক্রিয়া, কার্বক্সি ত্যাজন। তো কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে এখনও কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেট রূপে অপসারিত হয়ে অ্যালকেন তৈরি করে। তো সাধারণভাবে আমরা দেখছি এটি একটি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এটি একটি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, তার সাথে এই সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি কস্টিক সোডা, আর ক্যালসিয়াম অক্সাইডকে বলি আমরা লাইম বা চুন। এই দুটোকে একত্রে বলা হয় সোডা লাইম। তো এইভাবে এটার সাথে সোডা লাইম যদি দেই আমরা, তাহলে এমনি তাপ প্রয়োগ হবে আর তাপ পাওয়া যাবে। এখান থেকে তাপ দিলে পরে এখান থেকে আমরা কি এই কার্বক্সিলিক যে গ্রুপ অংশটা রয়েছে এটি এখান থেকে অপসারিত হয়ে এই হাইড্রোক্সাইডের যে ওই এইচটা রয়েছে, এই এইচটা সেই আরের সাথে যুক্ত হবে, তাহলে সেটা হয়ে যাবে আর এইচ। তার মানে এটি তো অ্যালকেনের সংকেত, আমরা তখন দেখেছি অ্যালকেন। তো অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো মূল বিষয়টা হচ্ছে এখানে কার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন হচ্ছে, অর্থাৎ একটি কার্বন কিন্তু কমে যাচ্ছে। তার মানে এখানে আমরা যে কয় কার্বনের এইখানে লবণ থাকবে তার চেয়ে এই গ্রুপটা চলে যাওয়ার কারণে একটা কার্বন কিন্তু এখান থেকে কমে গিয়ে অ্যালকেন তৈরি করবে। তো এখানে লবণটা দেখো 3 কার্বনের 1 2 3 কার্বনের লবণ, তাই এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে 2 কার্বনের অ্যালকেন পাওয়া গিয়েছে। তার মানে এখানে কার্বন সংখ্যা 1 অবশ্যই কী হবে, কমে যাবে। খেয়াল রাখবেন, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ চলে যাবে যেখানে একটা কার্বন রয়েছে, সুতরাং নতুন যে যৌগটি তৈরি হবে সেক্ষেত্রে অবশ্যই একটি কার্বন কম সংখ্যক অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, তো এটির নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, যা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে খুব সহজেই ইথেন তৈরি করতে পারে। এটি হচ্ছে 3 কার্বনের যৌগ, এটি হচ্ছে 2 কার্বনের যৌগ। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকবে। আগামী ক্লাসে নতুন টপিকস নিয়ে আমরা হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।